নমস্কার দর্শক বন্ধু, দীর্ঘ এক সপ্তাহ পরে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। তো মাঝখানে পার্সোনাল সমস্যার জন্য এবং শরীর খারাপের জন্য আমি অন হতে পারিনি। তো আজকে আপনাদের সঙ্গে পাওয়ার জেনারেশন সেক্টরে একটা কোম্পানিকে নিয়ে আমরা ডিসকাশন করব। তো সেটা হচ্ছে আপনার এসজেভিএন। এবার এই কোম্পানিটাকে নিয়ে ডিসকাশন করার আগে বলে নিই, 2024 সাল থেকে যদি দেখি এখনো পর্যন্ত কোম্পানি কিন্তু প্রায় 2024 সালে যে কোম্পানির যে প্রাইস ছিল, শেয়ার প্রাইস ছিল, সেখান থেকে প্রায় কিন্তু 50% নিচে এখন কিন্তু তাদের শেয়ার প্রাইস চলছে। তো এখন আমরা এটা ডিসকাশন করে দেখবো যে এই যে শেয়ার প্রাইসে এই শেয়ারটাকে মানে আমাদের গুরুত্ব দেওয়া ঠিক হবে কি হবে না। তো এর জন্য আমরা পুরো তাদের বিজনেস মডেল আলোচনা করব। বিজনেস মডেল আলোচনার সাথে সাথে কোম্পানির কি কি অপরচুনিটি এবং রিস্ক আছে সেটা নিয়ে আমরা ডিসকাশন করব। তো সুতরাং ভিডিওটা না কেটে পুরোপুরি ভাবে দেখুন। তো এটা হচ্ছে একটা পাওয়ার জেনারেশন কোম্পানি। এরা কি করে? পাওয়ার জেনারেশন করে সেই পাওয়ারটাকে পাওয়ার পারচেস এগ্রিমেন্টের মাধ্যমে বিভিন্ন যে স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো আছে তাদেরকে সেল করে। স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি বলতে যেমন আমাদের রাজ্যে আছে ডাব্লিউবিএসসিডিএল, তেমনি বিভিন্ন রাজ্যের যে সমস্ত স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো আছে তাদেরকে পাওয়ার সেল করে, এবং এইটা সেল করে হচ্ছে লং টার্ম পাওয়ার পারচেস এগ্রিমেন্টের মাধ্যমে। মানে প্রায় 20-25 বছরের কন্ট্রাক্ট করে এই সমস্ত ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলোর সঙ্গে, এবং তাদেরকে একটা ফিক্সড প্রাইসে পার ইউনিট বেসিসে কিন্তু পাওয়ার সেল করে। এবার এই কোম্পানি কিন্তু শুধুমাত্র পাওয়ার জেনারেশন করে না, পাওয়ার জেনারেশন করার সাথে সাথে পাওয়ারটাকে গ্রিডে পাঠানোরও কাজ করে। মানে এক কথায় বলতে গেলে পাওয়ার জেনারেশনের সাথে সাথে কোম্পানি কিন্তু পাওয়ার ট্রান্সমিশন করার কিন্তু কাজও করে। তো এটা হচ্ছে কোম্পানির ওভারঅল বিজনেস মডেল। এবার যদি আমরা দেখি যে কোম্পানি স্টার্ট হয়েছিল হিমাচল প্রদেশ থেকে, এবং প্রথমে এরা শুধুমাত্র জলবিদ্যুৎ উৎপাদন করতো। তো জলবিদ্যুৎ ছাড়া অন্য কোনো বিদ্যুৎ উৎপাদনে তাদের তেমন কোনো ফোকাস ছিল না, কিন্তু ধীরে ধীরে তারা কি করেছে, হিমাচল প্রদেশ থেকে অন্যান্য স্টেটেও কিন্তু তারা ছড়িয়ে পড়েছে। এবং যে জলবিদ্যুৎ থেকে মানে তারা এখন ধীরে ধীরে অন্যান্য যে সমস্ত বিদ্যুৎ রয়েছে, তাপ বিদ্যুৎ বলুন বা আপনার রিনিউয়েবল এনার্জি বলুন, মানে সৌরশক্তি থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হয় বা বায়ু থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হয়, মানে আমি এক কথায় বলতে চাইছি যে তারা আপনার হাইড্রো পাওয়ারের পাশাপাশি থার্মাল পাওয়ার এবং রিনিউয়েবল এনার্জি এখানেও কিন্তু ঢুকে গেছে। তো এই মুহূর্তে যদি আপনি তাদের দেখেন, তাদের যে হাইড্রো পাওয়ার মানে জলবিদ্যুৎ থেকে তাদের প্রায় 45% রেভিনিউ আসে। থার্মাল পাওয়ার যেটা মানে কোল থেকে যে পাওয়ার জেনারেশন হয় সেখান থেকে তাদের 25% রেভিনিউ আসে, এবং বাকি 30% রেভিনিউ তাদের আসে হচ্ছে আপনার রিনিউয়েবল এনার্জি থেকে, সোলার থেকে 20% এবং বা উইন্ড থেকে হচ্ছে 10%। তো এই হচ্ছে তাদের ওভারঅল রেভিনিউ স্ট্রাকচার। এবার যদি কোম্পানি আমি ফিনান্সিয়াল পারফরমেন্সে চলে আসি, গত এক বছরে তাদের রেভিনিউ গ্রোথ এসছে 47%। তার মানে রেভিনিউ গ্রোথ নিয়ে তো কোনো সমস্যা নেই, কোম্পানি যথেষ্ট মানে ভালোই রেভিনিউ গ্রোথ এসছে। কোম্পানি যদি আপনি অপারেটিং প্রফিট দেখেন, কোম্পানির অপারেটিং প্রফিটে গ্রোথ এসছে কিন্তু 48%। এটা আমি বলতে চাইছি মানে 25-এর রেসপেক্টে 26-এ। তো কোম্পানির কিন্তু অবভিয়াসলি এর সাথে সাথে কোম্পানির মার্জিনও বেড়েছে, মানে অপারেটিং লেভারেজও এসছে, মার্জিনও বেড়েছে। এবার যদি আপনি গত বছরের মার্চ কোয়ার্টার থেকে এই বছরের মার্চ কোয়ার্টারে দেখেন, রেভিনিউ তো প্রায় 4 গুণের উপর বেড়ে গেছে, অপারেটিং প্রফিটেরও গ্রোথ এসছে, মার্জিন প্রায় গত বছরের থেকে 13% বেড়ে গেছে। তো পারফরমেন্স তো দেখে ঠিকই লাগছে, তো পারফরমেন্সে তো কোনো এখানে সমস্যা নেই। বাট যদি আপনি দেখেন যে এই যে পারফরমেন্স মানে অপারেটিং লেভেলে যে কোম্পানি প্রফিট করেছে, সেই প্রফিটটা কিন্তু আপনার নেট প্রফিট লেভেলে রিফ্লেক্ট হয়নি। কোম্পানি নেট প্রফিট কিন্তু নেগেটিভ, অর্থাৎ মানে আমি যেটা বলতে চাইছি কোম্পানি কিন্তু লস মেকিং কোম্পানি। কেন লস মেকিং কোম্পানি, এটা কিন্তু আপনাকে একটাও মানে ডিপলি কিন্তু আপনাকে স্টাডি করে বুঝতে হবে। তার কারণটা কি, এই যে একটা পাওয়ার প্ল্যান্টকে মানে তৈরি করতে গেলে হিউজ ইনভেস্টমেন্ট করতে হয়। এবার এই যে হিউজ ইনভেস্টমেন্ট করা হয় বেশিরভাগ ক্ষেত্রে এই পাওয়ার জেনারেশন কোম্পানিগুলো যারা পাওয়ার প্ল্যান্ট সেট আপ করে সেগুলো জন্য তারা হিউজ পরিমাণে লোন নেয় ব্যাংক থেকে। এবার যখনই তারা এই হিউজ পরিমাণে লোন নিয়ে ইনভেস্ট করে তখন কি হয়, তাদের ইন্টারেস্ট কস্ট বেড়ে যায়। তো এই কোম্পানির ক্ষেত্রেও তাই হয়েছে, তাদের ইন্টারেস্ট কস্ট বেড়ে গেছে। দ্বিতীয় কারণ হচ্ছে এই সমস্ত লোন নিয়ে তারা কি করে, পাওয়ার জেনারেশন কোম্পানিগুলো পাওয়ার যে সমস্ত ইকুইপমেন্ট বা অ্যাসেট আছে সেইগুলোর পেছনে ইনভেস্ট করে। এবার যত বেশি অ্যাসেটের পেছনে ইনভেস্ট করবে তত তাদের ডেপ্রিসিয়েশন বাড়বে। এই ইন্টারেস্ট এবং ডেপ্রিসিয়েশন কস্ট বেড়ে যাওয়ার জন্যই তাদের নেট প্রফিট কিন্তু নেগেটিভ, বা এক কথায় বলতে গেলে কোম্পানি কিন্তু লস মেকিং কোম্পানি। এবার যে কারণে আমরা কোম্পানিটাকে ডিসকাশন করছি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তার আগামী দিনের যে প্রসপেক্ট। মানে আমাকে দেখতে হবে, এটা তো হচ্ছে তার মানে অলরেডি পাস্ট পারফরমেন্স নিয়ে আমরা ডিসকাশন করলাম, দেখতে হবে কোম্পানি আগামী দিন কোন জায়গায় যেতে চলেছে। তার উপর ভিত্তি করে আমরা বুঝতে পারবো অপরচুনিটি আছে না, সেখানে ইনভেস্ট করাটা ঠিক হবে কি হবে না। এবার যদি আমরা দেখি গত মানে এই মুহূর্তে যদি আপনি তাদের টোটাল ক্যাপাসিটি দেখেন, প্রায় 4200 মেগাওয়াট, মানে 4.2 গিগাওয়াট হচ্ছে তাদের টোটাল ক্যাপাসিটি। এই গোটা বছরে তারা অ্যাড করেছে 1730 মেগাওয়াট ক্যাপাসিটি। এর মধ্যে আপনার 1070 মেগাওয়াট তারা অ্যাড করেছে সোলার ক্যাপাসিটি, এবং বাকি 660 মেগাওয়াট তারা অ্যাড করেছে হচ্ছে আপনার থার্মাল পাওয়ার ক্যাপাসিটি। তার মানে গত এক বছরে যদি আমরা দেখি, মানে এই গোটা বছরে তাদের 72% ক্যাপাসিটি বেড়েছে, যেটা হচ্ছে মানে ফেনোমেনাল।
এবার যদি আমরা বলি মানে নেক্সট ইয়ারে যদি আমরা দেখি, সেটা হচ্ছে কোম্পানি নেক্সট ইয়ারে মানে এই 27 সালে প্রায় 2284 মেগাওয়াট কিন্তু ক্যাপাসিটি অ্যাড করবে। এর মেজরিটি তারা করবে হচ্ছে সোলার পাওয়ার ক্যাপাসিটি অ্যাড করবে প্রায় 1555 মেগাওয়াটে, এবং বাকি 660 মেগাওয়াট তারা থার্মাল পাওয়ার ক্যাপাসিটি অ্যাড করবে। তাদের বক্সারে থার্মাল পাওয়ার প্ল্যান্ট অলরেডি একটা আছে 660 মেগাওয়াটের, সেখানেই তারা আরো ক্যাপাসিটি বাড়াচ্ছে, প্রায় আরো 660 মেগাওয়াট সেখানেই কিন্তু তারা অ্যাড করছে। তার মানে যদি আমরা দেখি নেক্সট ইয়ারে যদি আমরা দেখি মানে 27 সালের শেষে তাদের টোটাল ক্যাপাসিটি গিয়ে দাঁড়াবে হচ্ছে আপনার 6400 মেগাওয়াট। মানে কত পার্সেন্ট গ্রোথ আসছে 26-এর থেকে 27-এ? প্রায় 52% কিন্তু কোম্পানি তার ক্যাপাসিটি বাড়াতে চলেছে। এবং কোম্পানি ম্যানেজমেন্ট যদি দেখুন তার যদি গাইডেন্স দেখেন, তারা 2030 সালের জন্য তাদের যে ভিশন সেটা কিন্তু শেয়ার করেছে। সেই ভিশন অনুযায়ী তারা কিন্তু 2030 সালের মধ্যে তাদের ক্যাপাসিটি 25,000 মেগাওয়াটে নিয়ে যেতে চায়। এবার কোম্পানি ম্যানেজমেন্ট এটাকে পরে রিভাইজ করে কিছুদিন আগে একটা তাদের যে সাক্ষাৎকার হয়েছে সেখানে বলেছে 21,000 মেগাওয়াট। আমি অন দা মানে অন অ্যান অ্যাভারেজ যদি আমি রাফ যদি 20,000 মেগাওয়াটও ধরে নিই, তার মানে আগামী 4 বছরে এখন যদি 4,000 থাকে এবং আগামী 4 বছর পরে যদি সেটা 20,000 হয়, তার মানে কোম্পানি তাদের আগামী 4 বছরে 5 গুণ তাদের ক্যাপাসিটি বাড়াতে চলেছে, যেটা হচ্ছে একটা হিউজ ফেনোমেনাল ব্যাপার হবে কোম্পানির জন্য। এবার এটা শুনে মনে হতে পারে যে কোম্পানি প্রচন্ড অ্যাগ্রেসিভ গাইডেন্স দিচ্ছে বা কোম্পানি ম্যানেজমেন্ট অ্যাগ্রেসিভ বলছে, কিন্তু যদি আপনি নেচার অফ বিজনেস দেখেন, এটা তো একটা বেসিক্যালি পিএসইউ কোম্পানি। তো যে কোনো পিএসইউ কোম্পানি যখন এই সমস্ত পাওয়ার জেনারেশন কোম্পানি আপনার গভর্নমেন্টের প্রজেক্টে বিড করে, তখন কিন্তু তারা এই বিডিং এর সময় কিন্তু অনেক রকম অ্যাডভান্টেজ পায়। মানে অন্যান্য কোম্পানির থেকে তারা কিন্তু অনেকটা বেশি অ্যাডভান্টেজিয়াস পজিশনে থাকে, মানে যে সমস্ত বিডিং এর টার্মস এবং কন্ডিশন থাকে সেগুলো কিন্তু অনেকটা তাদের ফেভারে থাকে। তো আলটিমেটলি এটা কিন্তু মানে খুব বেশি মানে যে প্রবলেম হবে কোম্পানির জন্য এটা অ্যাচিভ করা তা কিন্তু নয়। কোম্পানি কিন্তু যেটা বলছে সেটা কিন্তু তারা চাইলে অ্যাচিভ মানে এটা যদি মানে সবকিছু ঠিকঠাক চলে তারা কিন্তু অ্যাচিভ করতে পারবে। এবার যদি আমরা দেখি যে কোম্পানির ম্যানেজমেন্টের যে আগামী দিনের গাইডেন্স, তো কোম্পানি ম্যানেজমেন্ট তো কোনো গাইডেন্স দেয় না, এবং জেনারেলি কোনো পাওয়ার জেনারেশন কোম্পানি কখনো জেনারেলি মানে আপনার যে রেভিনিউ গ্রোথের গাইডেন্স এগুলো কখনো নাম্বারের হিসাবে দেয় না। কেন দেয় না? কারণ এই সেক্টরে অনেক অনিশ্চয়তা আছে না, কারণ যে কোনো প্রজেক্ট যে কোনো সময় ডিলে হয়ে যেতে পারে। আজকে গভর্নমেন্টের থেকে প্রজেক্ট পেলো, তা সেখানে দেখা গেল নানা রকম সমস্যার জন্য কোম্পানি পাওয়ার জেনারেশন করতে পারছে না, পাওয়ার জেনারেশনে ডিলে হচ্ছে, তো নানা রকম এই সমস্ত গভর্নমেন্ট প্রজেক্টে ডিলে হতে পারে, এই জন্য গাইডেন্স সেখানে দেওয়া হয় না। কিন্তু এখানে আমরা যদি মোটামুটি নিজেদের মতো যদি একটা ক্যালকুলেশন করতে চাই, তাহলে আমাদের কিন্তু বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে, যেখান থেকে আমরা মোটামুটি একটা রেভিনিউ গ্রোথকে প্রজেক্ট করতে পারবো। তো এই মুহূর্তে তাদের যে বক্সার পাওয়ার প্ল্যান্ট রয়েছে, যেখানে তারা তাপবিদ্যুৎ উৎপন্ন করে, সেই বক্সার পাওয়ার প্ল্যান্টে যে পাওয়ার তারা জেনারেশন করে তার 85% হচ্ছে তারা বিহারের যে সমস্ত ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো আছে তাদেরকে সেল করে। এবং কত রেটে সেল করে? 5 টাকা 46 পয়সা পার ইউনিট। এবার আমি বলেছি 660 মেগাওয়াট তাদের এখন ক্যাপাসিটি আছে বক্সারে, এবং আরো 660 মেগাওয়াটের ক্যাপাসিটি তাদের মোটামুটি 6 মাসের মধ্যে চলে আসতে চলেছে। তাহলে টোটাল তাদের কত ক্যাপাসিটি হবে? 1320 মেগাওয়াট। এই 1320 মেগাওয়াটের পুরো প্ল্যান্ট যখন ফুল দমে অপারেশন চালু করবে, তখন এখান থেকে প্রায় বছরে 1,000 কোটি ইউনিট কিন্তু কোম্পানি বিদ্যুৎ মানে পাওয়ার প্রোডাকশন করবে, বা বিদ্যুৎ মানে ইউনিট পাওয়ার মানে 1,000 কোটি ইউনিট তারা পাওয়ার জেনারেশন করবে। তাহলে 1,000 কোটি ইউনিট যদি তারা পাওয়ার জেনারেশন করে, পার ইউনিট কত করে তারা বিক্রি করছে? 5 টাকা 46 পয়সা করে। মানে এই প্ল্যান্ট থেকেই কিন্তু তাদের 5,300 5,400 কোটি টাকা কিন্তু রেভিনিউ এই একটা প্ল্যান্ট থেকেই চলে আসবে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন, এই বছর তাদের ওভারঅল রেভিনিউ যা, মানে এই একটা প্ল্যান্ট থেকেই তার থেকে বেশি রেভিনিউ আসার কিন্তু সম্ভাবনা রয়েছে, শুধুমাত্র এই বক্সারের যে থার্মাল পাওয়ার প্ল্যান্ট। অন্যগুলোকে আমি এখনো কাউন্টই করিনি। এবার যদি আপনি দেখেন এই যে বক্সারের যে প্ল্যান্ট, এই বছরও কিন্তু 522 কোটি টাকা কিন্তু সেখানে রেভিনিউ জেনারেশন হয়েছে, কিন্তু প্ল্যানটা কিন্তু এখনো লস মেকিং, সেখানে কিন্তু প্রফিট জেনারেশন কিন্তু কোম্পানি করতে পারেনি। এর কারণ হচ্ছে কোম্পানির যে ওখানে মানে আপনার যে প্ল্যান্ট লোড ফ্যাক্টর, তো পিএলএফ যেটা সেটা কিন্তু 60%। এবার এই পিএলএফটা কি? যে কোনো পাওয়ার জেনারেশন কোম্পানির জন্য আপনাকে পিএলএফটা কিন্তু বুঝতে হবে। সহজ ভাষায় বলতে গেলে অন্যান্য কোম্পানির ক্ষেত্রে যেটাকে আমরা বলি ক্যাপাসিটি ইউটিলাইজেশন, এখানে পিএলএফ মানে ক্যাপাসিটি ইউটিলাইজেশন ছাড়া কিছুই নয়। মানে একটা কোম্পানির কতটা পাওয়ার জেনারেশন ক্যাপাসিটি রয়েছে এবং সে অ্যাকচুয়ালি কতটা পাওয়ার জেনারেট করছে, এটাকেই বোঝাই হচ্ছে পিএলএফ এর মাধ্যমে। মানে একটা কোম্পানি ধরুন একটা 5 গিগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট আছে, এবং সেখানে ধরুন কোম্পানি 3 গিগাওয়াট পাওয়ার জেনারেশন করছে, তো 3/5 হচ্ছে তার পিএলএফ। তো এই কোম্পানি 60% পিএলএফ এ রান করছে, মানে তার টোটাল ক্যাপাসিটি 60% সে পাওয়ার জেনারেশন করছে। যে কোনো পাওয়ার প্ল্যান্ট যখন মিনিমাম তার যে টোটাল ক্যাপাসিটি তার 70% বা তার বেশি মানে পাওয়ার জেনারেশন না করতে পারে, ততক্ষণ পর্যন্ত প্ল্যান্টটা কিন্তু প্রফিটেবল হয় না। অর্থাৎ এখানে পিএলএফ যখন 70% ক্রস করে যাবে, তখন কিন্তু প্ল্যান্টটা প্রফিটেবল হবে। যাই হোক, তো এখানে আমরা যেটা বুঝলাম যে এই প্ল্যান্টে কোম্পানি 5,300 থেকে 5,400 কোটি টাকার কিন্তু রেভিনিউ জেনারেশন পসিবিলিটি রয়েছে। এবার চলে আসবো আমরা হচ্ছে তাদের হাইড্রো এবং সোলার। হাইড্রো এবং সোলারে এই মুহূর্তে যদি আমরা তাদের ক্যাপাসিটি দেখি, তাদের আপনার হাইড্রো পাওয়ার ক্যাপাসিটি হচ্ছে 1972 মেগাওয়াট। 1972 মেগাওয়াট যদি আমি ভুল না হই,
হ্যাঁ, হাইড্রো পাওয়ার ক্যাপাসিটি সম্ভবত 1972 মেগাওয়াট, এবং সোলার পাওয়ার ক্যাপাসিটি হচ্ছে তাদের 995 মেগাওয়াট। এবং কোম্পানির ম্যানেজমেন্ট যেটা বলছে যে 29 সালের মধ্যে এটাকে এরা 6263 মেগাওয়াটে নিয়ে যেতে চায়। তো এখন যে তাদের ক্যাপাসিটি আছে সেখান থেকে তারা কত রেভিনিউ জেনারেশন করেছে হচ্ছে 4000 কোটি টাকা এই বছরে রেভিনিউ জেনারেশন করেছে। এবার যদি এখানে 6263 মেগাওয়াটে চলে যায়, তো আমরা যদি ওই ইউনিট ইকোনমিক্স এর সাহায্যে ক্যালকুলেশন করে নিই, তো এই প্ল্যান্ট থেকেও কিন্তু তারা প্রায় 8400 8500 কোটি টাকা কিন্তু রেভিনিউ জেনারেশন করবে 29 সালের মধ্যে। তার মানে দেখুন, এই যে বক্সার প্ল্যান্ট রয়েছে, বক্সার প্ল্যান্ট থেকে তারা কত বললাম, 5300 থেকে 5400, এবং এই প্ল্যান্ট থেকেও প্রায় 8500। মানে ওভারঅলে যদি আমরা দেখি, আগামী 4 বছরের মধ্যে কোম্পানি প্রায় 13,500 থেকে 14,000 কোটি টাকা কিন্তু রেভিনিউ কিন্তু জেনারেট করতে চলেছে। মানে এই লেভেলে কিন্তু তারা পৌঁছে যাবে। মানে এবার যদি আমি গ্রোথ রেট ক্যালকুলেশন করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি 30%-এর উপর সিএজিআর কিন্তু তাদের রেভিনিউ আগামী 3-4 বছরের জন্য কিন্তু গ্রোথ করবে, যেটা কিন্তু কোম্পানির জন্য পুরোপুরি একটা গেম চেঞ্জার এবং ফেনোমেনাল ব্যাপার হবে। তো মানে এটাই হচ্ছে কারণ, যে কারণে আমরা এই স্টকটাকে নিয়ে ডিসকাশন করছি। কারণ এখানে হচ্ছে মানে কোম্পানি যে এই যে হিউজ এক্সপানশন করছে না, মানে এই যে তার বিভিন্ন জায়গায় যে নতুন নতুন পাওয়ার প্ল্যান্ট বসাচ্ছে, এবং সেই পাওয়ার প্ল্যান্ট থেকে যে তাদের যে আগামী দিনে রেভিনিউ জেনারেশন হবে তার পসিবিলিটি কিন্তু মানে অনেক বেশি। তো কোম্পানি কিন্তু আগামী দিনে মানে তাদের যে সেলস গ্রোথ সেটা কিন্তু মানে 30%-এর উপর কিন্তু গ্রোথ করতে চলেছে। এটা তো গেল কোম্পানির সামনে অপরচুনিটি। এবার এই কোম্পানির সামনে বেশ কিছু রিস্কও আছে, এবং সব থেকে বড় রিস্ক যে কোনো পাওয়ার জেনারেশন কোম্পানির জন্য সেটা হচ্ছে আপনার প্রজেক্টের যে এক্সিকিউশন সেখানে যদি কোনো কারণে ডিলে হয়ে যায়। তো প্রজেক্ট এক্সিকিউশন ডিলে হচ্ছে একটা কমন সমস্যা। মানে গভর্নমেন্ট থেকে প্রজেক্ট পেলো কিন্তু টাইমলি এক্সিকিউশন করতে পারলো না। এই রিসেন্টলি আপনার যে নেপালে তাদের একটা 900 মেগাওয়াটের হাইড্রো পাওয়ার প্রজেক্ট তারা কিন্তু কাজ করছিল। এবার এই নেপালে যে 900 মেগাওয়াটের হাইড্রো পাওয়ার প্রজেক্ট, ওখানে কিন্তু কাজ করতে করতে কিন্তু সেখানে ডিলে হয়ে গেছে। কেন ডিলে হয়েছে? কারণ এই যে কনস্ট্রাকশন সাইটে, সেই কনস্ট্রাকশন সাইটে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে, জমি সংক্রান্ত বেশ কিছু কিন্তু সমস্যা দেখা দিয়েছে, যার জন্য ডিলে হয়ে গেছে। এইরকম ডিলের ঘটনা নতুন কিছু না, এর আগেও আমরা দেখেছি বিভিন্ন সময় তারা গভর্নমেন্টের থেকে কন্ট্রাক্ট পেয়েছে, পরবর্তীকালে কিন্তু ডিলের জন্য কন্ট্রাক্ট ক্যান্সেল হয়ে গেছে। এগুলো কিন্তু মানে এই সমস্ত ইন্ডাস্ট্রির জন্য কিন্তু কমন রিস্ক। দ্বিতীয় যে এখানে রিস্কটা হয়েছে, এই যে হিমাচল প্রদেশ যেখান থেকে তারা আর কি তাদের মানে যাত্রা শুরু করেছিল, এই হিমাচল প্রদেশের চেনাব নদী বলে একটা নদী আছে, তার যে উপকূল, সেই উপকূল হচ্ছে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য একদম পারফেক্ট। মানে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য একদম কিন্তু উপযুক্ত পরিবেশ রয়েছে সেখানে। কেন? কারণ এই চেনাব নদীর যে যে জলের ফ্লো, সেই জলের ফ্লোটা অনেক বেশি। এবার জলের ফ্লো যদি বেশি হয় তাহলে কি হবে, জলবিদ্যুৎ উৎপন্ন করতে কিন্তু সেখানে সুবিধা হবে। তো এই চেনাব নদীর উপকূলে কোম্পানির প্রায় ছোট ছোট প্রজেক্ট মিলিয়ে প্রায় 1200 মেগাওয়াট প্রজেক্টে কিন্তু কোম্পানি কাজ করছিল। তো সেই প্রজেক্টগুলো কিন্তু এখন কিন্তু মানে ডিলে হতে চলেছে। কেন ডিলে হতে চলেছে? তার কারণটা হচ্ছে সেখানকার যে লোকাল যারা মানে মানুষজন রয়েছে, মানে স্থানীয় যে সমস্ত লোকেরা বসবাস করে, তারা কিন্তু প্রচুর পরিমাণে প্রোটেস্ট করছে। কেন প্রোটেস্ট করছে? এই স্থানীয় যারা অধিবাসী তাদের বেশিরভাগ অংশই হচ্ছে কৃষক, এবং এই কৃষকরা কি করে, নদীর জল কিন্তু কৃষিকাজের কাজে ব্যবহার করে। এবার এই নদীর জল দিয়ে যেহেতু মানে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, মানে নদীর জল যেহেতু বিদ্যুৎ উৎপাদনের কাজে লাগছে, সুতরাং কিন্তু মানে কৃষকদের যে কৃষিকাজের জন্য যে জলের প্রয়োজন সেখানে ঘাটতি দেখা দিচ্ছে। প্লাস এই জল কিন্তু কৃষকরা কিন্তু পানীয় জল হিসাবেও ব্যবহার করে, তো পানীয় জলেরও ঘাটতি দেখা দিচ্ছে। প্লাস পানীয় জল কিন্তু এখানে দূষণও হচ্ছে, কারণ জলবিদ্যুৎ উৎপন্ন যখন করছে কোম্পানি, তখন কিন্তু প্রচুর পরিমাণে পরিবেশ দূষণ হয়। ফলে ওভারঅলে আমরা দেখতে পাচ্ছি যে বাস্তুতন্ত্র এবং পরিবেশের কিন্তু একটা ব্যাপক ক্ষতি হচ্ছে। তার মানে এই যে এনভায়রনমেন্টাল যে অ্যাসপেক্টটা রয়েছে না, মানে এই যে মানুষের যে প্রোটেক্ট, এগুলো কিন্তু কিন্তু কমন একটা ব্যাপার। মানে যেখানে এই ধরনের পাওয়ার জেনারেশন হয় সেখানে কিন্তু এই ধরনের প্রোটেস্ট আমরা মাঝে সাঝে কিন্তু দেখতে পাই, এইরকম মানে ইস্যু। তো এইগুলো হচ্ছে কোম্পানির জন্য রিস্ক। থার্ড যে রিস্কটা এখানে রয়েছে সেটা হচ্ছে আপনার পাওয়ার তো রেডি আছে, এবার পাওয়ারটা রেডি থাকলেই তো হবে না, পাওয়ারটাকে তো গ্রিডে পাঠাতে হবে, তার জন্য গ্রিডও রেডি থাকা দরকার। কিন্তু ভারতবর্ষের সব থেকে বড় সমস্যা হচ্ছে যে গ্রিডের যে মডার্নাইজেশন বা আধুনিকীকরণ হওয়া দরকার ছিল সেটা কিন্তু ততটা হয়ে ওঠেনি, যদিও এখন ধীরে ধীরে আধুনিকীকরণের কাজ হচ্ছে। তো ভারতবর্ষে পাওয়ার জেনারেশন কিন্তু কোনো বড় মানে মানে পাওয়ার জেনারেশন ক্যাপাসিটি কিন্তু প্রচুর, কিন্তু পাওয়ার জেনারেশন ক্যাপাসিটি প্রচুর থাকলেও পাওয়ারটাকে স্টোরেজ করার ক্যাপাসিটি কিন্তু খুব কম, এবং এই গ্রিড মডার্নাইজেশনের ক্ষেত্রে ঘাটতি রয়েছে। তো কোম্পানির ক্ষেত্রেই যদি দেখেন, কোম্পানি যে রাজস্থানের বিকানিরে যে প্ল্যান্ট রয়েছে সেখানে তারা 1000 মেগাওয়াট কিন্তু পাওয়ার প্রোডাকশন করেছে, কিন্তু সেই পাওয়ারটা প্রোডাকশন করলে কি হবে সেটাকে তারা সেল করতে পারেনি। কিসের জন্য? এই গ্রিড মডার্নাইজেশনের জন্য। তো এই কোয়ার্টারে আমরা দেখেছি তাদের ওইখানে মানে এই গ্রিডে একটা রিঅ্যাক্টর বসানোর কাজ চলছে। তো গ্রিডে রিঅ্যাক্টর বসানোর কাজ চলছে বেসিক্যালি গ্রিডকে ব্যালেন্স করবার জন্য। এর জন্য কি হয়েছে, কোম্পানি
পাওয়ার প্রোডাকশন কিন্তু করেছে, কিন্তু পাওয়ারটাকে সেল করতে পারেনি। তো এটা কিন্তু একটা বিশাল বড় সমস্যা, যে ভারতবর্ষে এই যে গ্রিড যদি রেডি মানে গ্রিড মডার্নাইজেশনের যে কাজটা সেটা যেহেতু পিছিয়ে পড়েছে, তো যখনই এই গ্রিড মডার্নাইজেশন হচ্ছে আলটিমেটলি কোম্পানি কিন্তু তার পাওয়ারটাকে সেল করতে পারছে না গ্রিডে। তো পাওয়ার শুধুমাত্র রেডি থাকলে হবে না, পাওয়ারটাকে কিন্তু গ্রিডে সেল করাটা হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ। 4 নম্বর যেটা সব থেকে বড় রিস্ক, মানে সেটা হচ্ছে ওভার সাপ্লাই রিস্ক। ওভার সাপ্লাই রিস্ক কেন? কারণ একটা জিনিস আমি একটু আগে যেটা বলেছি, যে কোম্পানি তো বেসিক্যালি জলবিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করেছিল। এক সময় কোম্পানি শুধুমাত্র জলবিদ্যুৎ উৎপাদন করতো, এবার ধীরে ধীরে কোম্পানি কিন্তু অন্যান্য যে সমস্ত বিদ্যুৎ আছে সেই সমস্ত ক্ষেত্রে ঢুকে গেছে। এবং আগামী দিনে জানি আমাদের ভবিষ্যৎ হচ্ছে রিনিউয়েবল এনার্জি, তাহলে কোম্পানি সব থেকে বেশি ফোকাস করছে কোথায়? মানে রিনিউয়েবল এনার্জির উপর। কারণ আগামী দিনে আমরা সম্পূর্ণভাবে তো সোলার এবং উইন্ড পাওয়ারের উপর নির্ভর করবো। তো রিসেন্টলি আপনার যদি আমরা দেখি যে ওভার সাপ্লাই রিস্ক কেমন ভাবে কোম্পানিকে এফেক্ট করছে, যে গভর্নমেন্টের যে রিনিউয়েবল এনার্জি ইমপ্লিমেন্টেশন এজেন্সি, সেখান থেকে কোম্পানি 16 গিগাওয়াটের কিন্তু সোলার প্রজেক্ট পেয়েছে। এবার 16 গিগাওয়াটের প্রজেক্ট পাওয়ার পর কিন্তু তারা 16 গিগাওয়াটের যে সোলার প্ল্যান্ট, সেই সোলার প্ল্যান্ট তো তারা সেট আপ করে দিয়েছে, কিন্তু মাত্র 6 গিগাওয়াট কিন্তু তারা পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট ক্লায়েন্টকে দিয়ে সাইন করাতে পেরেছে। মানে খুব সহজ ভাষায় বলতে গেলে 6 গিগাওয়াট কিন্তু তারা পাওয়ার জেনারেশন করছে, তাহলে বাকি যে 10 গিগাওয়াট সেই ক্যাপাসিটিটা এক্সেস অবস্থায় পড়ে রয়েছে, মানে সেখানে কোম্পানি কোনো পাওয়ার জেনারেশন করছে না। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এই যে ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো, মানে যে স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলোকে তারা যে পাওয়ার সেল করে, এই সমস্ত ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো এমন মানে কোম্পানির সাথে কাজ করতে চায়, বা এমন পাওয়ার জেনারেশন কোম্পানির সাথে কাজ করতে চায় যারা 24 ঘন্টা তাদের পাওয়ার সাপ্লাই করতে পারবে। মানে 24 ঘন্টা পাওয়ার সাপ্লাই করতে পারলে ডিস্ট্রিবিউশন কোম্পানি হচ্ছে তাদের থেকেই বেশি পাওয়ার কিনবে। এবার এইখানে যে এই যে 16 গিগাওয়াটের যে প্ল্যান্টটা, এটা তো হচ্ছে সোলার পাওয়ার প্ল্যান্ট। একটা সোলার পাওয়ার প্ল্যান্টের পক্ষে তো 24 ঘন্টা পাওয়ার জেনারেশন করা সম্ভব নয়। আর সেই মানে পাওয়ার জেনারেশন যদি সোলার পাওয়ার থেকে জেনারেশন করতে হয়, তাহলে কিন্তু তাকে মানে সেই পাওয়ারটাকে স্টোর করতে হবে, স্টোর করবার জন্য লাগবে হচ্ছে ব্যাটারি। এবার এই কোম্পানির কিন্তু ব্যাটারি ফ্যাসিলিটি নেই, ফলে আলটিমেটলি কি হচ্ছে, এই যে ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো যারা এর থেকে পাওয়ার কিনবে, তাকে আলটিমেটলি কি করতে হবে, তাহলে তাকে নিজেকে ব্যাটারি প্ল্যান্ট সেট আপ করতে হবে, অথবা ব্যাটারি বাইরে থেকে কিনতে হবে, যেটা তার জন্য অনেক বেশি খরচ সাপেক্ষ হয়ে যাবে। এই জন্য ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো কিন্তু ইন্টারেস্ট দেখাচ্ছে না। ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো এমন কোম্পানির সঙ্গে কাজ করতে চায়, বা এমন কোম্পানির থেকে মানে পাওয়ার এমন প্ল্যান্ট থেকে পাওয়ার কিনতে চায় যেখান থেকে তারা 24 ঘন্টা পাওয়ার সাপ্লাই পাবে। মানে যে কোম্পানি সোলার পাওয়ার তো জেনারেশন করবে, করে সেটাকে ব্যাটারিতে স্টোর করে 24 ঘন্টা পাওয়ার সাপ্লাই করতে পারবে, সেই ধরনের কোম্পানির সাথে কিন্তু তারা কাজ করতে চায়। প্লাস মানে তাদের যে সমস্ত ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো রয়েছে তাদের ক্লায়েন্ট, তারা কিন্তু সেই সমস্ত কোম্পানি যারা সোলারের সাথে সাথে ধরুন হাইব্রিড মানে মানে কি বলবো সোলার প্লাস উইন্ড দু ধরনের পাওয়ার জেনারেশন করে, তাদের সঙ্গে বেশি কাজ করতে চায়। তার কারণ হচ্ছে একটা ধরুন পাওয়ার প্ল্যান্ট রয়েছে যে শুধু সোলার পাওয়ার জেনারেশন করে, এবং আলটিমেটলি তাহলে কি হবে, মানে যখন সূর্যে আলো থাকবে তখনই সে পাওয়ার জেনারেশন করতে পারবে, অন্য সময় সে পাওয়ার জেনারেশন করতে পারবে না। ফলে সে সবসময় পাওয়ার সাপ্লাই করতে পারবে না যদি কিনা তার ব্যাটারি ফ্যাসিলিটি না থাকে। কিন্তু যে অ্যাকচুয়ালি সোলার পাওয়ারও জেনারেশন করছে যখন সূর্যে আলো থাকছে, আবার ধরুন উইন্ড পাওয়ারও জেনারেশন করছে, তাহলে কি হচ্ছে, সে দুই ধরনের পাওয়ারই কিন্তু সাপ্লাই দিতে পারবে। ফলে এই যে মানে কোম্পানি মানে ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলোতে কিন্তু চ্যালেঞ্জ আসছে এখানে। তো এই যে ওভারঅল রিস্ক গুলো আমি ডিসকাশন করলাম, এই রিস্ক গুলোই হচ্ছে কোম্পানির সামনে সব থেকে বড় চ্যালেঞ্জ, এবং এইগুলোই কিন্তু আমাদের মনিটর করতে হবে। তো এই ওভার সাপ্লাই রিস্ক বলুন বা অন্যান্য যে সমস্ত রিস্ক বললাম, গ্রিডের মডার্নাইজেশন বলুন, এটা কিন্তু এই কোম্পানির জন্য একা সমস্যা না, পুরো যে পাওয়ার জেনারেশন মানে সেক্টর রয়েছে, পুরো যে পাওয়ার জেনারেশন কোম্পানিগুলো রয়েছে সবার জন্য কিন্তু এটা সমস্যার ব্যাপার। এবার চলে আসবো আমরা লাস্ট, যে ডিসিশন মেকিং ফ্রেমওয়ার্কটা আমাদের কি হবে। তো প্রথম যদি আমরা দেখি কোম্পানির ভ্যালুয়েশন, যদি আমরা দেখি ভ্যালুয়েশন দেখার আগে আমাদেরকে বুঝতে হবে যে কোম্পানি আগামী দিনের প্রফিট কি আসতে চলেছে। তো আলটিমেটলি আমরা যদি দেখি যে কোম্পানি তো রেভিনিউ গ্রোথ 30%-এর উপর করবে, অপারেটিং লেভেলেও তারা প্রফিট জেনারেশন করবে, সেখানে নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু কোম্পানি আগামী 3 বছরের জন্য কিন্তু হিউজ পরিমাণে তারা ইনভেস্টমেন্ট করতে চলেছে, প্রায় 24,700 কোটি টাকা কিন্তু তারা ইনভেস্টমেন্ট করবে। এবং এই যে হিউজ অ্যামাউন্ট মানি তারা ইনভেস্ট করবে তাদের এই যে সমস্ত প্রজেক্টের জন্য, এগুলো কি তারা লোন নিয়েই করবে। তার মানে আলটিমেটলি তাদের ইন্টারেস্ট কস্ট কিন্তু বেশি হবে, যেটা অলরেডি কোম্পানির রয়েছে। মানে আগামী দিনেও তাদের ইন্টারেস্ট কস্ট বেশি থাকবে, প্লাস যত বেশি তারা অ্যাসেটের পেছনে ইনভেস্ট করবে তাদের ডেপ্রিসিয়েশন কস্টও কিন্তু বেশি থাকবে। সুতরাং নিয়ার টার্মে তাদের যে প্রফিট, সেই প্রফিটটা কিন্তু মানে বেড়ে যাওয়ার কিন্তু খুব বেশি চান্স নেই। হয়তো প্রফিটটা মানে হতে পারে যে যতটা মাইনাসে আছে, যতটা নেগেটিভ আছে সেখান থেকে কিছুটা কমে গেল, বা ধরুন মোটামুটি কোম্পানি হালকা প্রফিটের জায়গায় এলো, কিন্তু হিউজ প্রফিট বাড়ার কিন্তু চান্স নেই। এবং যতক্ষণ পর্যন্ত কোম্পানি প্রফিটেবল মানে নেট প্রফিট লেভেল বা বটম লাইনে প্রফিটটা রিফ্লেক্ট না করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু স্টকে কিন্তু হিউজ রিটার্ন মানে আমি বলতে চাইছি স্টক কিন্তু হিউজ বেড়ে যাওয়ার বা রিরেটিং হওয়ার কিন্তু চান্স নেই। এই স্টকে তাদের জন্যই ঠিক আছে, মানে যারা মানে রাতারাতি ধরুন মানে খুব শর্ট টার্মের জন্য রিটার্ন চাইছে, তাদের জন্য তো একদমই এই স্টক একদম উপযুক্ত নয়।
তো যাদের মোটামুটি ইনভেস্টমেন্ট হরাইজন লঙ্গার, মানে মোটামুটি ধরুন যারা লং টার্ম ইনভেস্টমেন্ট করতে চাইছে, তারা এই ধরনের স্টকের কথা কিন্তু ভেবে দেখতে পারে। এবার যারা এই ধরনের স্টকে ইনভেস্ট করবে, সেটাও মানে একটা জিনিস মাথায় রেখে করতে হবে, এটা কিন্তু হাই রিস্ক স্টক। মানে এই পাওয়ার জেনারেশন যে কোনো কোম্পানি কিন্তু অত্যন্ত হাই রিস্ক কোম্পানি। এখানে কিন্তু আপনার রিস্ক রিওয়ার্ড রেশিও যদি আপনার ফেভারে থাকে তবেই ইনভেস্ট করা উচিত। এবং একটা জিনিস এখানে মাথায় রাখবেন যে যদিও আপনি আপনার পোর্টফোলিওতে এই ধরনের স্টক রাখেন, সেখানে কিন্তু আপনি বেশি অ্যালোকেশন করতে পারবেন না। মোটামুটি 1-2% বা তার বেশি কিন্তু অ্যালোকেশন করা কিন্তু উচিত নয়। কারণ আলটিমেটলি এই ধরনের কোম্পানিতে যদি বেশি অ্যালোকেশন করে ফেলেন এবং আলটিমেটলি ধরুন কোনো রকমের যদি অ্যাডভার্স সিচুয়েশনে পড়ে যায় কোম্পানি, আলটিমেটলি ধরুন তার প্রফিট করতে পারছে না, প্রজেক্ট এক্সিকিউশনে ডিলে হচ্ছে, নানা রকম মানে অন্যান্য সমস্ত সমস্যা আসছে, তো তখন কিন্তু মানে স্টক কিন্তু দীর্ঘদিন ধরে কি হবে, একটা জায়গার মধ্যে আটকে থাকবে বা পড়ে যাবে, আপনি কিন্তু সেখান থেকে রিটার্ন জেনারেশন করতে পারবেন না। তো ভ্যালুয়েশন যদি আপনি ওভারঅল দেখেন, তাহলে বলবো মানে এই মুহূর্তে এই জায়গায় দাঁড়িয়ে ফেয়ার ভ্যালুয়েশনে আছে। খুব বেশি মানে আমি বলবো যে আপসাইড পোটেনশিয়াল আছে তাও না এই মুহূর্তে, কিন্তু লং টার্মে যদি কোম্পানি যেগুলো বলছে সেগুলো যদি তারা করে দেখাতে পারে, মানে তারা যে রেভিনিউ মানে তাদের যে পসিবিলিটি রয়েছে, মানে রেভিনিউ আসার যে মানে সম্ভাবনা রয়েছে 30%, সেইগুলো যদি তারা করে দেখাতে পারে, ক্যাপাসিটি যদি সঠিক সময়ে চলে আসে, প্রজেক্টে যদি ডিলে না হয়, তাহলে কিন্তু স্টক কিন্তু লং টার্মে রিটার্ন জেনারেশন করতে পারে। তো এই হচ্ছে ওভারঅল ডিসকাশন। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবেন।